আজকে ক্লাসে আমরা দেখব র্যামেলের ডেবিট দিকে কোন দাবাগুলো বসে এবং ক্রেডিট দিকে কোন দাবাগুলো বসে, ওগুলো আমরা আজকে দেখব। শেষ ক্লাস আজকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত আইটেম বা দপা র্যামেলে ডেবিট দিকে বসে, যাবতীয় সম্পত্তিসমূহ, এটার ব্যাখ্যা আমি পরে দেব। যাবতীয় সম্পত্তিসমূহ ডেবিট দিকে, পক্ষান্তরে যাবতীয় দায়সমূহ ক্রেডিট দিকে। যাবতীয় সম্পত্তিসমূহ ডেবিট দিকে বসে, পক্ষান্তরে যাবতীয় দায়সমূহ ক্রেডিট দিকে বসে। যাবতীয় খরচগুলা ডেবিট দিকে বসে র্যামেলের, যাবতীয় পক্ষান্তর যাবতীয় আয়সমূহ র্যামেলের ক্রেডিট দিকে বসে। যাবতীয় ক্ষতিসমূহ র্যামেলের ডেবিট দিকে বসে, যাবতীয় সঞ্চিত তহবিল ভবিষ্যৎ ব্যবস্থা এগুলো র্যামেলের ক্রেডিট দিকে বসে। এরপরে র্যামেলের অন্যান্য দফা আছে কিছু, এবং ডেবিট পাশে বসে, ক্রেডিট পাশে কিছু দফা আছে, ওগুলো আমি এখন পরে ব্যাখ্যা দেবো। আপনারা আপাতত এই চারটা জিনিস মনে রাখেন। এই চারটা পয়েন্ট মনে রাখলে বা এগুলো যখন ব্যাখ্যা দিব তখন এই হেডলাইনগুলো মনে রাখবেন, তখন আপনাদের মধ্যে ইজিলি চলে আসবে। সম্পত্তি, খরচ, ক্ষতি, অন্যান্য দফা, দায়, আয়, যাবতীয় সঞ্চিতি, অন্যান্য দফা। যে সমস্ত দফা র্যামেলে অন্তর্ভুক্ত হয় না বা কখনো হবে না: সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত, সমাপনী মণিহারি মজুত এবং সম্ভাব্য সম্পদ ও সম্ভাব্য দায়। আচ্ছা, এখন এই চারটা জিনিস মনে রাখলে কি র্যামেল একদম সোজা? হ্যাঁ, আমি বলবো একেবারে সোজা এবং খুব সহজ। কারণ যত রকম সম্পত্তি আছে, হাতে নগদ, দালান কোঠা, আসবাবপত্র, এরকম সবগুলা র্যামেলের ডেবিট দিয়ে বসে। এরকম তাহলে সম্পত্তির মধ্যে কি কি আছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। এবং সম্পত্তির মধ্যে অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে আমরা যেটা বুঝি স্থাবর অস্থাবর সম্পত্তিগুলা: নগদ, ব্যাংকে জমা, দেনাদার, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, প্রদত্ত ঋণ, সঞ্চয়পত্র, খুচরা যন্ত্রাংশ, ভূমি উন্নয়ন, নিষ্কর সম্পত্তি, ডেলিভারি ভ্যান, আসবাবপত্র, কলকবজা, দালান কোঠা, ইজারা সম্পত্তি, সুনাম, জমি, অফিস, সরঞ্জাম, প্যাটেন্ট, গ্রন্থসত্তা, ঘোড়াগাড়ি, বিনিয়োগ, মোটর গাড়ি, এগুলাও সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত। একটা ভাগ গেল। আরেকটা ভাগ আছে অগ্রিম খরচাবলী। যত রকমের খরচ অগ্রিম করা হয় ওগুলো হচ্ছে সম্পত্তি, ওগুলা সম্পত্তি হিসেবে যাবতীয় সম্পত্তির মধ্যে পড়বে। যত রকমের খরচ ওগুলো যদি অগ্রিম করা হয় ওগুলো সম্পত্তির মধ্যে পড়বে। যেমন আপনার ভাড়া যদি অগ্রিম দেন, বেতন অগ্রিম দেন, বিমা সালামি অগ্রিম দেন, বিজ্ঞাপন অগ্রিম দেন, অগ্রিম প্রদত্ত কমিশন প্রদান করেন, ওগুলো হচ্ছে আপনার সম্পত্তি হিসেবে র্যামেলের ডেবিট দিয়ে বসবে। এরপর হচ্ছে আয়। আপনার আয় যদি বকেয়া থাকে, অর্থাৎ আপনি ইনকাম করছেন কিন্তু টাকাটা এখনো হাতে পান না, ওটা হচ্ছে আপনার সম্পত্তি। যেমন কি বিনিয়োগের বকেয়া বা প্রাপ্য সুদ, প্রাপ্য ভাড়া, প্রাপ্য অনাদায়ী কমিশন, এগুলো আপনার যাবতীয় সম্পত্তি হিসেবে র্যামেল ডেবিট দিয়ে বসবে। আচ্ছা, এরপরে যাবতীয় খরচ। যাবতীয় খরচগুলো কেন একটু পড়ে শুনে আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন। যাবতীয় খরচ সময়ের মধ্যে রয়েছে বেতন, মজুরি, ভাড়া, পণ্য ক্রয়, মণিহারি, ছাপা খরচ, মেরামত, আন্তঃপরিবহন, যাতায়াত খরচ, ডাক খরচ, বিদ্যুৎ খরচ, কয়লা, কোক, জ্বালানি ও পানি, শুল্ক, ডাক, তার ও টেলিফোন, বিজ্ঞাপন, আপ্যায়ন, বিমা সালামি, অফিস খরচ, কারবার খরচ, আইন খরচ, পরিচালকের ফি, শিক্ষানবিশ ভাতা, প্যাকিং খরচ, কমিশন, ঋণের সুদ, ঋণপত্রের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, মূলধনের সুদ, প্রদত্ত বার্তা, ব্যাংক চার্জ, অবচয়, অবলোপন, প্রারম্ভিক মজুত পণ্য, জাহাজ ভাড়া, মাল খালাসের ভাড়া, কারখানা ভাড়া, গুদাম ভাড়া, নিরীক্ষা ফি, ভ্রমণকারী বেতন ও কমিশন, ভ্রমণ খরচ, বিক্রয় প্রতিনিধির বেতন ও কমিশন, ম্যানেজারের কমিশন, রপ্তানি শুল্ক, বিক্রয় পরিবহন, অনাদায়ী পাওনা, দান খয়রাত, ডক চার্জ, বাণিজ্যিক চাঁদা, রয়্যালটি, নৌযান ভাড়া, কর্মচারীদের পারিতোষিক, বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতি। এই সবগুলো হচ্ছে যাবতীয় খরচের মধ্যে অন্তর্ভুক্ত। আর ক্ষতি সময়ের মধ্যে কি কি আছে? জাস্ট দুইটা আইটেম আছে: আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি, সম্পদের চুরি অপসারণ, সম্পত্তি বিক্রয়ের ক্ষতি। এইখানে 3-4টা জিনিস: আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি, সম্পত্তি চুরি অপসারণ, সম্পত্তি বিক্রয়ে ক্ষতি ইত্যাদি। আর অন্যান্য আইটেমের মধ্যে এখানে কি কি আছে? উত্তোলন দিয়ে বসবে,
জীবন বীমা প্রিমিয়াম, আয়কর, উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম, আয়কর, এগুলো অন্যান্য হিসেবে রামিলের ডেবিট দিকে বসবে। এরপর আছে বিক্রয় ফেরত ও বিক্রয় বার্তা। বিক্রয় ফেরত ও বিক্রয় বার্তাও রামিলের ডেবিট দিকে বসে। পাওনাদারের বার্তা সঞ্চিতি ও প্রদেয় বার্তা সঞ্চিতি। পাওনাদারের পদ্মা সঞ্চিতি ও প্রদেয় বার্তা সঞ্চিতি, এগুলা রামিলের ডেবিট দিয়ে বসে। আচ্ছা, এবার রামিলের ক্রেডিট দিয়ে কি বসে? রামিলের ক্রেডিট দিকে প্রথম দফা হচ্ছে যাবতীয় দায়সমূহ, ঠিক এটার বিপরীত। আচ্ছা, দায়ের মধ্যে প্রথম কি আছে? প্রদেয় বিল, পাওনাদার, মূলধন, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট, অদাবিকৃত লভ্যাংশ, ঋণ ইত্যাদি। বকেয়া খরচ, আপনি খরচ করছেন কিন্তু এখন টাকা দেন, ওগুলো বকেয়া, ওগুলো তখন আপনার দায়। ঠিক আছে, যেমন বকেয়া বেতন, বকেয়া মজুরি, বকেয়া ভাড়া, বকেয়া মনিহারি, বকেয়া বিজ্ঞাপন, বকেয়া সুদ ইত্যাদি। অগ্রিম আয়, আপনি আয় করছেন অগ্রিম, অর্থাৎ আয় করার আগে টাকা নিয়ে নিয়েছেন। অগ্রিমপ্রাপ্ত আয় দায় বলে রামিলের ক্রেডিট দিকে বসবে। যেমন অগ্রিমপ্রাপ্ত ভাড়া, অগ্রিমপ্রাপ্ত শিক্ষানবিশ সালামি, অগ্রিমপ্রাপ্ত কমিশন। আর যাবতীয় আয়সমূহ, এইটাতে যাবতীয় আয়সমূহ রামিলের ক্রেডিট দিকে বসবে। কী কী আছে আয়ের মধ্যে? প্রাপ্ত সুদ, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত কমিশন, বিক্রয়, শিক্ষানবিশ সালামি, উত্তোলনের সুদ, স্থায়ী আমানতের সুদ, পাট্টা প্রাপ্তি, বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ, উপকারের কাছ থেকে প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত লভ্যাংশ, চালানি কারবারের মুনাফা, অনাদায়ী পাওনা আদায় ইত্যাদি। যাবতীয় সঞ্চিতি তহবিল ও ভবিষ্যৎ ব্যবস্থা। 3 নম্বরের মধ্যে কী কী বসবে? এগুলো সবসময় ক্রেডিট উদ্ধৃতি প্রদর্শন করে বলে এগুলো রামিলের ক্রেডিট দিকে লিখতে হয়। যেমন সাধারণ সঞ্চিতি তহবিল, অবচয় ক্ষতিপূরণ তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, পেনশন তহবিল, অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেনাদায়ের উপর বার্তা সঞ্চিতি, বিনিয়োগ সঞ্চিতি, পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি, বীমা তহবিল, আয়কর সঞ্চিতি, বিনিয়োগ সঞ্চিতি তহবিল ইত্যাদি। এগুলো সব এদিকে বলবে, অর্থাৎ রামিলের ক্রেডিট দিয়ে বলবে। আর লাস্ট আইটেম অন্যান্য দফা ক্রয় বার্তা ও ক্রয় ফেরত। ক্রয় বার্তা ও ক্রয় ফেরত রামিলের ক্রেডিট দিয়ে বসবে। ক্রয় বার্তা ও ক্রয় ফেরত রামিলের ক্রেডিট দিয়ে বসবে। আর এই 5টা আইটেম রামিলের কোনো দিকে বসবে না। যদি আপনাদের পরীক্ষা খাতায় আসে নিচে কম দিয়ে দিবেন। এই নিম্নোক্ত দফা রামিলের কোনো দিকেই বসবে না। সমবায় মজুতপূর্ণ, প্রারম্ভিক উদ্বৃত্ত, প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত, সমবায় মূল্যের মজুদ, সম্ভাব্য সম্পদ ও সম্ভাব্য দায়। আর এতক্ষণ যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম, এইগুলো হচ্ছে ডেবিট পাস, এগুলো হচ্ছে ক্রেডিট পাস। যে ডেবিট পাস এবং ক্রেডিট পাসের মধ্যে যদি আপনার রামিল থেকে যদি আপনাদেরকে চূড়ান্ত হিসাব করতে বলে, যদি আপনাদেরকে রামিল থেকে চূড়ান্ত হিসাব করতে বলে, সেক্ষেত্রে আপনারা একটা জিনিস এখানে টেকনিক অবলম্বন করবেন। সেই টেকনিকটা হচ্ছে যে রামিলের ডেবিট পাসগুলা হয় ক্রয় বিক্রয়ের ডেবিট, না হয় লাভ ক্ষতি হিসেবের ডেবিট, আর নাহলে উদ্বৃত্তপত্র সম্পত্তি বাসা বসে। এগুলো একটা আপনারা খেয়াল রাখবেন। রামিল পাসের জিনিসগুলো হয় রামিলের হয় ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট দিকে, আর না হয় লাভ ক্ষতি হিসেবে ডেবিট দিকে, আর না হলে উদ্বৃত্তপত্র সম্পত্তি দিকে বসবে। দুই একটা দেওয়া ব্যতিক্রম ছাড়া। ঠিক আছে? আচ্ছা, আর রামিলের ক্রেডিট দিকে দফাগুলো হয় ক্রয় বিক্রয় ক্রেডিট দিকে, না হয় লাভ ক্ষতি হিসেবে ক্রেডিট, আর না হয় উদ্বৃত্তপত্রের দায় পাশে বসবে। ঠিক আছে? এই দিনের যদি আপনারা এই টেকনিকটা যদি অবলম্বন করতে পারেন, তাহলে আপনারা রামিলে পারবেন, চূড়ান্ত হিসেবে পারবেন। ঠিক আছে? আর এরপরে আপনাদেরকে অবচয়টা দেখিয়ে দিলাম। আশা করি অবচয়, রামিল এবং চূড়ান্ত হিসাবে তিনটাতে যদি আপনারা আয়ত্ত করতে পারেন, আশা করি ইনশাল্লাহ কমন পড়বে এখানে। কারণ ম্যাথ আসবে, এর আগে সবসময় ম্যাথে আসছে, থিওরিতে আমার একটা আসে নাই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এর মধ্যে একটা আমাকে টাইমলি বলেন, 5 মিনিট দেন। স্যার, আমরা তো ক্রয় বিক্রয়ের লাভ লোকসান হিসাব দিলে হবে না, বিশদ বিবরণী দিতে হবে বাধ্যতামূলক?
ক্রয় বিক্রয় লাভ লোকসান বলতে আমি বুঝি না আপনার কথা। স্যার ওই যে এখন তো পরীক্ষার মধ্যে লেখা থাকে বিশদ বিবরণী উদ্ধৃতপত্র তৈরি করুন। হুম। এখন বিশদ প্রশ্ন কি যে আসছে যে বিশদ বিবরণী বের করুন, তখন কি আমরা এই যে ক্রয় বিক্রয় লাভ লোকসান দিব পুরাতন নিয়মে আপনি যেভাবে পড়াইছেন এইভাবে, না না সে বিশদ বিবরণী দিতে আমি হবে আপনাকে বাংলা বলি, কোনো? এই বিশদ বিবরণী যেটা বলেন ওটা ওভাবে আসবে না, কারণ অনেক ওভাবে আসবে না, কারণ বিশদ বিবরণী বললে অনেকে এটা বুঝবে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝবে না, আর আপনাদের এত বিস্তৃত দিবে না, আপনাদেরকে জাস্ট হিন্টস দিবে, বুঝছেন? ওরকম চাপ কেন, যখন অঙ্কটা আসবে একদম ইজি, কিন্তু আপনারা একটা আইডিয়া থাকতে হবে, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, বুঝছেন? একবারে আপনাদের চূড়ান্ত হিসাব দিয়ে দিবে এরকম না। হয়তো দেখবেন যে লাখ ক্ষতি হিসাব দিছে বা কবে হিসাব করে দিছে, এখান থেকে বলবো যে আপনি অমুকটা বের করেন, 3টা পার্ট করতে আপনাদেরকে কখনো বলবো না। কারণ আমি যত রকমের কোশ্চেন দেখছি সবগুলোতে আপনার এখনো পর্যন্ত 2005, 6, 7, 8-এর যে সিলেবাসগুলো ওগুলো আলোচনা করা হচ্ছে, এখানে বিশদ বিবরণী বলে অনেকে এটা বুঝবে না, বা ওনারা বিশদ বিবরণী বললো। স্যার ক্লাসের বাইরে একটা প্রশ্ন। হ্যাঁ বলে। স্যার আমরা মানে আমরা বলতে আমি চাচ্ছি স্যার ওই যে এই ট্যাক্সের উপরে কোনো একটা ডিগ্রি নিতে, স্যার এরকম কি কোনো ডিগ্রি আছে যা ট্যাক্সের উপরে স্পেশাল কোনো ডিগ্রি নিতে পারি? কর আইনজীবী ডিগ্রি নিলে আর আপনার কোনো ডিগ্রি প্রয়োজন নাই, আপনার মন চাইলে আপনার যদি এইজ থাকে, সুযোগ থাকে, আইসিএম এসিএম হলে করতে পারেন। আইসিএমএ কি স্যার এই যে ট্যাক্সের উপরে না অ্যাকাউন্টিং এর উপরে? ওটা তো আইসিএম তো ওরকম অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো মানে ট্যাক্সের উপরে বা অ্যাকাউন্টিং উপরে ওরকম কিছু না, এটা হচ্ছে আপনার কস্ট অ্যাকাউন্টেন্ট, বুঝছেন? আপনার আইটিবিটা আপনি পাস করতে পারলে ওটা ওটা আপনার জন্য এনাফ। আপনি যদি কমার্স স্টুডেন্ট হন, আপনি আইটিবিটা করে ফেলেন, এটা আপনার জন্য এনাফ। এলএলবিটা করেন, ওটা আপনার জন্য এনাফ। বুঝতে পারছি। যে শুধু ট্যাক্সের উপরে নিতে আর কি, এরকম কোনো না ডিগ্রি না, আছে শুধু কিনা শুধু শুধু আমার ট্যাক্স, জানা নাই। শুধু ট্যাক্সের উপরে ওরকম কোনো ডিগ্রি আমার জানা মতো নাই। তবে আমার জানা মতে এনবিআর এর একজন স্যার আছে, ওনার ট্যাক্সের উপরে দখল আছে, ব্যাটারির উপরে দখল আছে, মানে এগুলো হচ্ছে আপনার এনবিআর কর্তৃক যে সনদপত্রগুলো দেওয়া হয় না, যে পরীক্ষাগুলো না হয়, ওগুলো হচ্ছে আপনার মূল জিনিস। আর আজকে ক্লাসটা আপনাদের শেষ ক্লাস, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের এখনো করতে পারেন। আপনারা বলছিলেন কোনো বেস পড়ে পড়বেন কিনা, আপনারা তো আমাকে জানালেন না, আমি আপাতত আর কোনো বেস মানে পারবো না শুরু করতে, কারণ এত কম স্টুডেন্ট দিয়ে সম্ভব না। আপনারা তো কিছু বললেন না বা বলেন নাই। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা পরীক্ষা হলে দেওয়ার সময় আয়কর অঙ্কের যে 7-8টা কনসেপ্ট বললাম আপনাদেরকে, মোট আয়, করযোগ্য আয়, পদেয় কর, করযোগ্য বিনিয়োগ, কর রেয়াত, পদেয় কর, চার্জ 173 দ্বারা পরিশোধিত কর, এগুলার একটু থিওরিতে পড়ে যাবেন। এগুলো থিওরি কাকে বলে এগুলো একটু পড়ে যাবেন, ওখান থেকে হয়তো অনেক সময় কোশ্চেন আসতে পারে 1 মার্কের 2 মার্কে।
এই জিনিসগুলো আপনাদের মনে থাকলে আশা করি আপনাদের কোনো ঝামেলা হবে না, কখনো ভুল হবে না। আবার মানে এখান থেকে আপনারা চাইলে আপনারা চূড়ান্ত হিসাবটাও করতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে কি পিডিএফ ফাইল কি সবগুলো দেওয়া হয়েছিল? সবাই কি সব ফাইল পেয়েছেন? মানে ইয়ার কোশ্চেন সহ, বিগত বছরের প্রশ্ন ব্যাংক সহ? কারো কোনো রেসপন্স নাই। ক্লাসকে আজকে এখানে শেষ করে দিব। কারো কোনো রেসপন্স না, তাহলে আমি ক্লাসটা আজকে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ঠিক আছে? আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক করেন, আশা করি আমি সেখানে অ্যান্সার দেব। সবাইকে ধন্যবাদ। ভালো পরীক্ষা দেবেন ইনশাআল্লাহ আশা করি। সুস্থ থাকবেন। এই বলে আমি আজকে ক্লাস থেকে বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।